হোয়াট ইজ রাজনৈতিক মামলা? একজন আইনজীবী হিসেবে আইনের কোনো বইয়ে কোনো দিন আমি তো পড়ি নাই রাজনৈতিক মামলা বলে কোনো মামলার অস্তিত্বের কথা। এখানে আমার অনেক কলিগ উপস্থিত আছেন, আপনারা কি কেউ কোনোদিন রাজনৈতিক মামলা বলে আলাদা কোনো মামলার কথা শুনেছেন? কেউ শোনেন নাই। নেভার নেভার। এটা কোথাও হয় না, বাংলাদেশে এটা হয়েছে। কেন শুনবেন না বিচারক? আমি বিচারককে কিভাবে দোষ দিই? বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের উপরে কয়টা মাথা, মব বাইরে অপেক্ষা করছে। মামলায় জামিন হলে মব গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে, এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি বলছি, এমন না যে ঘটনা ঘটে নাই। মব ঢুকবে গিয়ে আদালতে। সো বিচারকের পক্ষে রাজনৈতিক মামলা শোনা সম্ভব নয়। আমাদের 5ই অগস্টের পর আজকে মে মাস 2026, 2 বছর অলমোস্ট পার হয়ে গেছে। আমাদের জেলগুলোতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি বন্দী এখন কারাগারে আছে। জামিন তো কোনো পার্মানেন্টলি রিলিফ না, জামিন তো খালাস না, মামলা থেকে অব্যাহতি না। জামিন হচ্ছে যতদিন পর্যন্ত আপনার ট্রায়ালটা কমপ্লিট না হচ্ছে, মামলায় আপনি দোষী সাব্যস্ত না হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি একটা ইন্টারিম অর্ডার বলে আপনি বাইরে থাকবেন, কারাগারে থাকবেন না। কারণ পরবর্তীতে যদি আপনি নির্দোষ প্রমাণিত হন, আপনার এই যে বছরের পর বছর কারাবাস, এই সময়টা আপনাকে রাষ্ট্র কিভাবে ফিরিয়ে দেবে? সে কারণেই জামিন দেয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করি প্রথম দিকে তো একেবারেই জামিন দেয়া হতো না। তারপরে যখন কিছু কিছু কোর্ট সাহসী পদক্ষেপ নিলেন, জামিন একটু একটু দেওয়া শুরু করলেন, পরের দিনই কোর্টের পাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওনাকে আর জামিনের এখতিয়ার না দিয়ে অন্য কোনো এখতিয়ার দিয়ে তাকে অন্য একটা পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি আদালতের উপর একেবারে শক্তভাবে নির্বাহী বা সরকারের কর্তৃত্বকে প্রমাণ করে না? নিশ্চিতভাবেই করে। এবং আমার অভিজ্ঞতা বলে, আপনি যা করে যাবেন তার কয়েক গুণ আপনার উপরে ফিরে আসবে। ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামী লীগ গত পরশু বা তার আগের দিন একটা মিছিল করেছে। ম্যাক্সিমাম 15 থেকে 20 জন মিছিল করেছে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল, সো এবং মাথায় ক্যাপ পরা। মাস্ক এবং ক্যাপ যখন পরা থাকে তখন কারো চেহারা আইডেন্টিফাই করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি খবর নিয়ে দেখলাম সেই মামলায় 150-এর উপরে আসামি করা হয়েছে। মিছিলে ছিলই 15 থেকে 20 জন, 150 জনকে আসামি করা হয়েছে। এবং এই আসামি কেন করা হয়েছে জানেন? বাণিজ্য করার জন্য। বাণিজ্য করার জন্য ভয় দেখানো হয় ফোন দিয়ে, নাম কিন্তু দিয়ে দিব টাকা না দিলে, এত টাকা দিতে হবে। এবং লোকাল বিএনপি লিডারদের পুলিশের সঙ্গে ডিরেক্ট কানেকশন থাকে। পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ বাটোয়ারা করে কোন মামলায় কতজন আসামি দিবে, কিভাবে দিবে সেটা ঠিক করা হয়। বিএনপি যখন অপোজিশনে ছিল তখন গায়েবী মামলা দেয়া হতো। আমরা বলতাম গায়েবী মামলা, ঘোস্ট কেস। ঘটনা ঘটে নাই, আসামি যাকে করা হয়েছে সে উপস্থিত নাই, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। তারই ধারাবাহিকতা যদি এখনো চলতে থাকে, তাহলে আর এই অভ্যুত্থানেরই বা দরকার কি ছিল? তাহলে আমরা কোন নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন সমাজ, নতুন চিন্তা ইত্যাদি 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 কথা বলি? একই তো ঘটনা, বরং আরো খারাপ ভাবে ঘটছে। তখন অন্তত বাণিজ্য শব্দটা শোনা যায় নাই, এখন বাণিজ্য যুক্ত হয়েছে ভুয়া মামলার সাথে। সো এই যখন আমাদের মানবাধিকারের পরিস্থিতি, তখন এরকম একটি সংগঠন, এবং আমি আশা করব এবং আমি অনুরোধ করব আমার সহকর্মী এবং আমার বন্ধু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে, যে কোনোভাবেই এই সংগঠনটিকে আপনি পলিটিক্যাল হতে দেবেন না। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি একজন আইনজীবী, এই সংগঠনটিকে একেবারে নিরপেক্ষভাবে সাহসিকতার সঙ্গে এগিয়ে নিতে হবে, এবং এটাকে কোনোভাবেই কোনো রাজনৈতিক রং লাগানো যাবে না। সো আমি আর কি বলবো, আমার একজন ভাই বলছিলেন যে সংসদে কি নিয়ে আলোচনা হয়, কি নিয়ে হয় না। ভেরি ট্রু। আমরা দীর্ঘদিন একদলীয় শাসন দেখেছি,
এখনো তার ধারাবাহিকতা চলছে। তখন বিএনপি জামাতকে খেলার মাঠের বাইরে রেখে একরকম ভাবে সংসদকে সাজানো হয়েছে, এখন আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে বাইরে রেখে আরেকভাবে সংসদকে চালানো হচ্ছে। দিস ইজ অল দ্য সেম। আমি আগেও যা দেখেছি একদলীয় সংসদ, এখনো আমি সেই একদলীয় সংসদই দেখছি, এবং এটা আমি যেদিন সংসদে প্রথম যাই আমি বলেছিলাম। আমি দুঃখ পেয়েছি, আমি অবাক হয়েছি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে, আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আমি ছাড়া সংসদে আর একজন সংসদ সদস্য প্রশ্ন উত্থাপন করেন নাই। আমি যদি 5 জন সংসদ সদস্যকে পেতাম, আমি একটা নোটিশ দিতে পারতাম স্পিকারের কাছে যে আমি এই বিষয়টার উপর আমরা সংসদ সদস্য 5 জন আলোচনার প্রস্তাব রাখছি। কিন্তু আমি তো 5 জন সংসদ সদস্যই পেলাম না। আমি তো এই নোটিশটাই দিতে পারলাম না, আমাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলতে হলো। হাম নিয়ে যখন আমি প্রশ্ন তুললাম, আমাকে স্বাস্থ্যমন্ত্রী বললেন এটা নিয়ে এত কথা বলা যাবে না, ভয় পেয়ে যাবে, ভয় পেলে ইমিউনিটি নষ্ট হয়ে যায়। আমি বললাম আমরা কি 300 জন হামের রোগীর সামনে কথা বলতেছি? তো এই তো আমাদের সংসদের অবস্থা, এই তো আমাদের সংসদের অবস্থা। তেলের জন্য দীর্ঘ লাইন, সারা রাত ধরে গাড়ির ড্রাইভার আর মোটর বাইকের চালকরা লাইনে দাঁড়িয়ে থাকেন। যেই মুহূর্তে দাম বাড়লো ওই মুহূর্তে তেল পাওয়া শুরু হলো। কি করে সম্ভব বলেন তো? তেলগুলো কই ছিল? ভাই, বাটপাড়ির তো একটা সীমা থাকে না? আপনারা সরকার যখন বাটপাড়ি করে, যেই সরকারই হোক, এটা খুব মজা লাগে আমার, যে সরকার বালুর মধ্যে মুখ গুজে মনে করে কেউ দেখে না, কেউ বুঝে না। না ভাই, মানুষ কিন্তু ড্যাম স্মার্ট। আর এখন প্রত্যেকের হাতে হাতে সেলফোন, এই ফোনে আপনি মুহূর্তেই সারা বিশ্বের খবর পেয়ে যাবেন। সো সরকার যদি মনে করে তারা তথ্য লুকিয়ে বাটপাড়ি জারি রাখবে, তারা খুব ভুল করবে। এইভাবে আসলে চালানো যাবে না। আর আরেকটা বিষয় যেটা আমার ভাইও বলেছেন, মামলা জটের কথা। মামলা দ্রুত নিষ্পত্তির পেছনে আসলে অনেকের কন্ট্রিবিউশন থাকে, আদালতের, আইনজীবীদের, মক্কেলের, সাক্ষীর, এবং সর্বোপরি আমাদের যেই দীর্ঘ একটা মানে আছে, ক্যালেন্ডার আছে সুপ্রিম কোর্টের, যে প্রতি 1 মাস 1.5 মাস পর পর একটা লম্বা বন্ধ চলে আসে। এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে মামলার জট কমানো বা মামলার জট কমিয়ে আনা সত্যিই কঠিন হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, মোটামুটি যেই বিষয়গুলো আমি বলতে চেয়েছিলাম সবই বলা হয়েছে। আমি এই সংগঠনটি ইন্টারন্যাশনাল জুরিস্ট ফোরাম ফর হিউম্যান রাইটস, আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং আমি আশা করি এই সংগঠনটি নিরপেক্ষতা বজায় রেখে সাহসিকতার সঙ্গে বাংলাদেশের বিচার বিভাগ এবং একই সঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে একটি গঠনমূলক ভূমিকা রাখবে।